ছবি তুলে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে বললাম কি যে একটা ক্লেফটের বাচ্চা যদি থাকতেছে তাহলে তার সমস্যা হচ্ছে চারটা। সে ঢোক গিলতে পারে না, দম নিতে পারে না, মানে দম নিতে কষ্ট হয়, শুনতে কষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়। এখন এই যে তার সমস্যাগুলো হয়, তাহলে সমস্যাগুলোর জন্য তাকে আমরা কি করব, তাকে তার তাহলে কমপ্লেইন থাকবে। তাহলে কমপ্লেইন হচ্ছে তার রিপিটেড ইনফেকশনের হিস্ট্রি থাকবে, তার ওয়েট মানে ফিডিং প্রবলেম, সেখানে তার ওয়েট কম থাকবে, বয়সের তুলনায় ওয়েট কম হবে, তার হচ্ছে অ্যাসপিরেশনের হিস্ট্রি থাকতে পারে। আর তাহলে আরেকটা জিনিস জিজ্ঞেস করে, সেটা হচ্ছে জিজ্ঞেস করে না, সেটা হচ্ছে লিখতে হয়, সেটা হলো যে আমরা বাচ্চাকে কখন অপারেশন করব, এটাকে বলা হয় রুল অফ 10। তো রুল অফ 10 মানে কি, যে আমি বলতেছে যে অপারেট চাইল্ড ওয়েন এজ লেস দেন 10 উইক, ওয়েট অ্যাপ্রক্সিমেটলি 10 পাউন্ড, হিমোগ্লোবিন 10 গ্রাম/ডেসিলিটার অর মোর, এবং ডাব্লিউবিসি কাউন্ট লেস দেন 10,000 পার মাইক্রোলিটার। রুল অফ 10 মানে আমি একটা এখন ক্লেফ লিপে একটা বাচ্চা, এটাকে আমি চাইলে অপারেশন করব না। ক্লেফ লিপ যদি শুধু লিপ হয়, লিপ 3 মাসে করা যায়। আর প্যালেট যদি থাকে তাহলে এই সফট প্যালেটের ক্লোজার করতে হয় 6 থেকে 9 মাসে। এটা পুরোটা আপু কোন জায়গা থেকে ভালো হবে? এখানে তো মনে হচ্ছে ওভাবে না, দেয়া এখানে নাই। ওভাবে নাই, ভিউ পয়েন্ট এভাবে নাই। আমি দেখলাম তো ভিউ পয়েন্টে এত কিছুক্ষণ, ভিউ পয়েন্টে ওভাবে মানে অ্যাজ ইউজুয়াল করে সে লিখে গেছে। এটা আমি একটু ছবি তুলে সুন্দর করে স্ক্যান করে দিব। তাহলে এখানে আমার আন্ডারলাইনও করা আছে। তাহলে লিপের অপারেশনটা করব 3 মাসে, আর প্যালেটের অপারেশনটা আমরা ফার্স্ট অপারেশন করব 6 থেকে 9, এবং সেকেন্ডারি যে ক্লোজারটা সেটা করব 15 থেকে 18 মাসে। আচ্ছা, এরপরে প্রিপারেশন, ইন্ডাকশন মোটামুটি সবই সেম। শুধু এখানে মনে রাখতে হবে যে আমি এখানে যে পজিশনটার নাম কি, পজিশনটার নাম হচ্ছে রোজ পজিশন। হ্যাঁ, পজিশনটার নাম হচ্ছে রোজ পজিশন। কেন রোজ পজিশন, যে এখানে বলতেছে যে বাচ্চার মাথা পুরোপুরি সার্জনের আসলে কোলের উপর থাকে, মানে সার্জন বসে বাচ্চাটাকে পুরোপুরি তার দিকে টানে, টেনে বাচ্চার মাথা পুরো কোলের উপর নিয়ে আসে, এইটাকে বলা হচ্ছে রোজ পজিশন। এবং লিপের যখন অপারেশন হয় তখন কি হয়, একটা রোল রোল দিতে হয়, টাওয়ালের একটা রোল দিতে হয় শোল্ডারের নিচে। আর প্যালেটের যখন অপারেশন হবে তখন টাওয়াল রোল না দিয়ে আমরা পিলো দিব আন্ডার দ্য বডি, এবং হেড থাকবে হাইপার এক্সটেন্ডেড। ঠিক আছে, মানে মাথা একদম টান টান করে, মানে টনসিলের যে পজিশন, ওই পজিশনটা হচ্ছে আমার এখানে প্যালেটের অপারেশনের ক্ষেত্রে। আচ্ছা, এরপর বলতেছে যে এখানে যে টিউব গুলো ইউজ করা হয়, আমরা এখানে কি কি টাইপের টিউব দিতে পারি, মানে এটা আমি আমি এই এই লিপ প্যালেটের হচ্ছে মানে হ্যাঁ, এটা বলতেছি, ডিফারেন্সটা বলতেছি। এখানে আমরা রে টিউব ইউজ করি। তাহলে রে টিউব হচ্ছে প্রিফর্মড রাইট প্রিফর্মড রাইট অ্যাঙ্গেল এন্ডোট্রাকিয়াল টিউব, রে টিউব, অথবা এটা আরেকটা নাম আছে, সেটা কি, সেটা জিজ্ঞেস করতে পারে। রে টিউবের নাম কি, আমরা বললাম তো রাইট অ্যাঙ্গেল এন্ডোট্রাকিয়াল টিউব। আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলভিন। রিভিন টিউব, দেয়ার এলভিন। এলুয়েন টিউব। আচ্ছা, এই রে টিউবটা ইয়াতে দেখে নিস, রে টিউবটা, রে টিউব নাই, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল টিউব আছে ওই যে এমআইএস এ, ওই আর কাছে আছে, ওই চামেলির কাছে ছিল একটা। আচ্ছা, এবং এন্ডোট্রাকিয়াল টিউব যে দিব, এন্ডোট্রাকিয়াল টিউব দিতে হবে কোথায়, মিড লাইনে, কারণ কাজ তো করবে সে হচ্ছে মাঝখানে সিমেট্রি মেনটেন করার জন্য, এবং অবশ্যই থ্রোট প্যাক দিতে হবে। তার পজিশনটা কি নাম বলছি, রোজ পজিশন। আচ্ছা, এখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ডিংম্যান গ্যাগ। ডিংম্যানস গ্যাগ, ডিংম্যানস গ্যাগটা কি, এটা একটা ছবিটা একটু দেখে নিস, এটা অনেকটা হচ্ছে ওই যে মুখের চারপাশটা মানে এটা একটু নেটে খুঁজে নিস, মানে ছবিতে দেবে ডিংম্যান গ্যাগ। ডিংম্যান গ্যাগটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন, ডিংম্যান গ্যাগটা দিয়ে তারা হচ্ছে মুখের খোলাটা ধরো মেনটেন করতেছে। এখন এটা যখন দীর্ঘ সময় ধরে গ্যাগটা তারা রেখে দেয়, মানে গ্যাগ মানে কি, হোয়াট ইজ গ্যাগ, গ্যাগ নিয়ে আমরা বুঝতেছি যে সে কাজ করতেছে তাহলে টনসিলের উপর, মানে সে টনসিলকে ধরে রাখতেছে। এখন টানা সে যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা ধরে যদি সার্জন এটা দিয়ে রাখে, পরবর্তীতে ওই বাচ্চার পোস্ট অপারেটিভে গিয়ে কি হতে পারে, টাং হচ্ছে সোয়েলিং হবে, সোয়েলিং হয়ে গিয়ে তার হচ্ছে অ্যাপনিয়া ডেভেলপ করবে। এই জন্য যেটা বলতে হবে সার্জনকে, এই গ্যাগটা কিছুক্ষণ পর পর খোলার জন্য, গ্যাগটা সে কিছুক্ষণ পর পর হচ্ছে রিলিজ করবে। রিলিজ করে দিলে প্রেশারটা, এটা জানি আপু, একটা কয় ঘন্টা আছে, টাইম আছে একটা, এটা না, ভুলে এটা গেছি।
এটা হচ্ছে গিয়ে ওই যে বলতেছিল ম্যাডাম যখন ক্লাস নিচ্ছে তখন উনি বলতেছিল যে এটা আমরা সাধারণত 1 ঘন্টা পর পর বলি, মানে এখানে কোথাও মানে আমি ডিএনপি তে কোনো টাইমের কথা এখানে দেখলাম না। এখানে জাস্ট বলছে যে ডিংম্যান গ্যাগ ইউজ করে সার্জনে তখন যে সোয়েলিং হতে পারে। কিন্তু ম্যাডাম যখন ক্লাস নিচ্ছিল তখন এটা বলছে যে আমরা কি এটা যদি সাধারণত অপারেশনটা তারা তো খুব মানে সুইফটলি করে ফেলে, কিন্তু যদি দেরি হয় তখন সেক্ষেত্রে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পর পর তাকে আমরা বলি যে একটু রিলিজ করে দেন যাতে সোয়েলিংটা না হয়। আচ্ছা, এরপর তার মেনটেনেন্স, ইন্ডাকশন, এক্সটুবেশন সবগুলো হচ্ছে সেম। এরপর আসো পেশেন্টকে আমরা কি করব, পেশেন্টকে হচ্ছে পেন ম্যানেজমেন্ট কি হবে। পেন ম্যানেজমেন্টের জন্য আমরা ব্লকটা কি দিব, মানে আমরা তো এনএসএআই দিলাম, ওপিএর অ্যানালজেসিস দিলাম, এগুলো আমরা সব দিতে পারি, এগুলো হচ্ছে জানা কথা কথা যেটা হচ্ছে সেটা আমরা কি ব্লক দিই। লিপে যদি হয় তখন হচ্ছে আমাদের বাইল্যাটারাল সুপ্রা জাইগোমেটিক ব্লক। ওকে, এটা হচ্ছে লিপের জন্য। আর আরেকটা হচ্ছে যদি প্যালেটের হয় তখন হচ্ছে নেজোপ্যালাটাইন উইথ প্যালাটাইল ব্লক ডান ফর প্যালাটাল সার্জারি। তাহলে লিপের জন্য বলতেছি বায়োল্যাটারাল সুপ্রা জাইগোমেটিক, আর এটা হচ্ছে ইনফ্রা অরবিটাল নার্ভ ব্লক, এই দুটো হচ্ছে ক্লেফট লিপের জন্য। এবং প্যালেটের জন্য ইনফ্রা অরবিটাল মানে সুপ্রা জাইগোমেটিক আর আসবে না, ইনফ্রা অরবিটাল এবং হচ্ছে ন্যাজোপ্যালাটাইন ব্লক। আচ্ছা, তারপরে ধরো কমপ্লিকেশনস, কমপ্লিকেশনস কি হবে। এটা একটা অপারেশন, যে কোনো অপারেশন যে কমপ্লিকেশন গুলো হয়, ডিলেড রিকভারি, রেসপিরেটরি ডিপ্রেশন, ল্যারিঞ্জাল ইডিমা, টাং সোয়েলিং, ওই যে তারপর থ্রোট প্যাক রয়ে যায়, রিটেন থ্রোট প্যাক, এগুলো হচ্ছে আমার কমপ্লিকেশনস। তাহলে এখানে আমার কাছে যেটা পড়ে মনে হয়েছে যে ডিএনবি তে ভালো লিখছে ইয়ার চাইতে, কি বলে ভিউ পয়েন্টের চাইতে। আচ্ছা, এখানে দেখো পেজ নাম্বার 91, এখানে কিছু কমপ্লিকেশন আছে, পেরিঅপারেটিভ কমপ্লিকেশন ডিউরিং ক্লেফট প্যালেট সার্জারি, এটা দেখে নিতে পারো। আচ্ছা, হোয়াট আর দ্য সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্লেফট প্যালেট, এটা ডিএনবি তেও আছে, এখানেও লিখে দিছে। এখানে কি করে ওই যে আমাদের কমন সিনড্রোম গুলো, যে পিয়েরে রবিন সিনড্রোম, ফিচারগোলিন সিনড্রোম, গোল্ডেন হার্ট সিনড্রোম, এইগুলা সিনড্রোমের নামগুলো কি কি আছে এগুলো লিখে নিলাম। তারপরে যে টাইমিংটা এখানে লিখছে, হ্যাঁ। তারপর রোজ পজিশন দেখো এখানে মোটামুটি টাচ করে গেছে কিন্তু এরকম ডিলে মানে করে দেওয়া দেয় নাই। আচ্ছা, গোছানো একদম সুন্দর করে জানো। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা এয়ারে অবস্ট্রাকশন কেন হয় এটা তো ইয়াতে গেল। আচ্ছা, অ্যাডাপ্টেশন অফ দ্য ফিটাল সার্কুলেশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট, এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। আচ্ছা, এইটা লাগবে। ডিসকাস হাউ দ্য এয়ারওয়ে অফ ইনফ্যান্ট ডিফার ফ্রম অ্যাডাল্ট ইনক্লুডিং সাম অফ দ্য অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনস মানে কি, যে আমার ইনফ্যান্টদের চেঞ্জেস কি কি এবং ওই চেঞ্জেস এর কারণে আমি তাকে হচ্ছে কি করতে পারি। হ্যাঁ, ইনক্লুডিং সাম অফ দ্য ইমপ্লিকেশনস অফ অ্যানাস্থেসিয়া, মানে সরি সরি এটা হচ্ছে চেঞ্জেস কি কি এবং চেঞ্জেস গুলোর কারণে আমার এফেক্ট কি কি হচ্ছে। তাহলে আপার এয়ারওয়ে যেহেতু হচ্ছে মোর মানে লার্জ টাং এবং প্রমিনেন্ট অক্সিপুটের জন্য যেহেতু তার হেড ফ্লেকশন হয়ে থাকতেছে, তাহলে তার হচ্ছে আপার এয়ারওয়ে সহজে অবস্ট্রাকশন হবে। ফেস মাউথ ভেন্টিলেশন করলে সহজে হচ্ছে আমার পেট ফুলে যাবে, পেট ফুলে গেলে আমার ডায়াফ্রামটিক স্প্লিন্টিং হবে। এটা ওই মানে ডিফারেন্সটাকে ল্যারিংস অ্যান্টেরিয়র ক্যাফালার এবং এপিগ্লটিস হচ্ছে লঙ্গার ইউ শেপ, তাহলে আমার ল্যারিঙ্গোস্কোপি করতে গেলে আমার কি ধরনের আমরা মানে স্ট্রেট ব্লেডটা কেন ইউজ করতে চাচ্ছি, যাতে আমার হচ্ছে এপিগ্লটিস সহ এটা তুলতে পারে। এবং এটা ট্রাকিয়া শর্ট এবং হচ্ছে ন্যারোয়ার এবং যে কারণে সহজে এন্ডোব্রঙ্কিয়াল ইন্টুবেশন হতে পারে। কথা ঘুরে ফিরে সেম। এরপর আসো এইটা দেখো যে describe your management of a patient presenting for elective surgery who has sign of active upper respiratory tract। এটা যদি আমি সহজে বলতে চাই সেটা হচ্ছে যদি একটা বাচ্চা ইনফেকশন থাকে তখন তাকে আমরা কখন অপারেশন করব। এখন একটা বাচ্চা ইনফেকশন থাকলে আমরা তো স্যার বলছে মিনিমাম হচ্ছে 6 6 সপ্তাহ, যে কোনো কিছুর জন্য হচ্ছে 6। তাহলে আমরা এখানে বলবো, এখানে 6 সপ্তাহ আমরা বলবো না, এখানে আমরা তাকে বলবো কতদিন, কত সপ্তাহ, 4 সপ্তাহ। 4 সপ্তাহের মধ্যে তাকে আমরা হচ্ছে অপারেশন করব, 4 সপ্তাহের মধ্যে আমরা তাকে রিকভারি হওয়ার সময় দিব। আর যদি হচ্ছে তার ইনফেকশনের যদি মানে ইনফেকশন যদি থাকে তাহলে আমরা তাকে 4 সপ্তাহ হচ্ছে টাইমিং দিব, 4 সপ্তাহের মধ্যে আবার আসতে বলবো, 6 সপ্তাহ সেক্ষেত্রে আমরা বলবো না। আর যদি ইনফেকশন না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 2 সপ্তাহের মধ্যে করে ফেলতে পারি। ওকে, আচ্ছা।
আপু ইনফেকশন না থাকলে বলতে গেলে কি যে সিমটম আছে সেটা কিন্তু কোনো এরকম ইয়ে নাই মানে। মানে ফিভার নাই, তার রানি নোজ নাই, শুধু হচ্ছে একটা মানে একটু ড্রাই কাফ আছে, কিন্তু লাংসও হচ্ছে আমি ইয়া করে দেখলাম কোনো ধরনের আমার অ্যাডেড সাউন্ড মনে হচ্ছে না, সেক্ষেত্রে আচ্ছা, তো বইয়ে কিন্তু আপু 4 সপ্তাহের কথাই বলা আছে মনে হয় না? হ্যাঁ 4 সপ্তাহ। কোথায় জানি পড়ছিল, ওখানে ছিল আর। আচ্ছা, এরপরে হচ্ছে তোর, এটা মনে হয় মর্গানে ছিল। আচ্ছা মর্গ্যানও এরপরে আছে, স্টলটিংও আছে, কিন্তু ওই যে 2 সপ্তাহের কথাটা মনে হয় স্টলটিং আছে কিনা। আমাকে ভুলে গেছে এটা মানে স্যার বলছিল না, আমি কোথায় এরকম যে এরকম মানে কোনো ইনফেকশন যদি না থাকে, মানে অ্যাক্টিভ ইনফেকশন যদি না থাকে, জাস্ট না, সিম্পল। ওই যে বলছিল মানে স্যারই আপু যে তাইলে বাচ্চাদের তো ইনফেকশন লেগেই থাকে, তাহলে তো খালি আমরা পোস্টপোন করতেই থাকবো, হ্যাঁ, এরকম দিয়ে একটা ইয়েস কথা ইয়েস তুষার ইয়েস স্যার ইয়েস, একবার এই বলছিল কথাটা মনে হয়। ইনফেকশন লেগেই থাকে, ইয়েস এই কথাটাই বলছিল। আচ্ছা, ঠিক আছে। তবে যেহেতু বইয়ে ওরকম রেফারেন্স যদি না দিতে পারে, তখন বললে কিন্তু আবার ধরা খায় যাবো। স্যারের স্যারের কথা দিয়ে তো তাই পার পাওয়া যাবে না। মানে ওইটাই আমার একটু মনে হচ্ছে, বইয়ে আমি পাইছি কিনা একটু সন্দেহ হচ্ছে, আচ্ছা জানি দেখতে হবে। আচ্ছা একটু আচ্ছা, এরপর দেখ যে ইন্ট্রাঅপারেটিভ ম্যানেজমেন্ট ডিউরিং সার্জারি, মেজর সার্জারি, এটা আর একই জিনিস, একই জিনিসের কাসুন্দি বাজাইতেছে। এই যে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, পোস্ট ইন্টুবেশন গ্রুপ, এটা তো আমরা এগুলো আসলে পড়া জিনিসই বারবার পড়তেছি। পোস্ট ইন্টুবেশন ক্রপ, এটা বাচ্চাদের আর বড়দের তো খুব একটা ডিফারেন্স হবে না। আচ্ছা, অ্যাকিউট ইপিগ্লটাইটিস, অ্যাকিউট ইপিগ্লটাইটিস এর মধ্যে 96 নম্বর পেজ, অ্যাকিউট ইপিগ্লটাইটিস এর মধ্যে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন ওই 4D। আমাদের যদি হাই ফিভার হ্যাড মানে এগুলো নাও থাকে, তাহলে এটা হচ্ছে মেইনলি হচ্ছে 4D। 4D দিয়ে মনে রাখবো, 4D দিয়ে কি হবে, ডিসফেজিয়া, ডিসনিয়া, ডিসফোনিয়া, ডিসনিয়া, আর হচ্ছে ড্রুলিং। এবং বাচ্চার হচ্ছে হাই ফিভার থাকবে, সিভিয়ার ঠোঁট ঠোঁট থাকতেছে। তাহলে এই ফোর, তাহলে একটা বাচ্চার ড্রুলিং হচ্ছে, পেশেন্টের হচ্ছে এরকম একটা সিনারিও, তাহলে সে তো আসলে ইনফেকশন মানে তার তার তো সে আসলে অ্যাক্টিভ ইনফেকশনে আছে, তাহলে এই বাচ্চাকে তো আমরা ওটি করার প্রশ্নই আসে না, তাই না? এখন এই ধরনের একটা হুম। আহ, কিন্তু বাচ্চা যদি ইমিডিয়েট ম্যানেজমেন্ট আসে, তখন কিন্তু ধরো একটা ইমার্জেন্সি নিয়ে এসে আসলো, তাহলে ইমিডিয়েট ম্যানেজমেন্টটা দেখো C নম্বর পেজে, মেনশন ইমিডিয়েট ম্যানেজমেন্ট, এটা একটু দেখে নাও যে মেনশন ইমিডিয়েট ম্যানেজমেন্টের মধ্যে জাস্ট আমরা এখানে হিউমিডিফাইড অক্সিজেন দিচ্ছি, বাকিগুলো সেম থাকতেছে। আর একটা জিনিস যেটা হচ্ছে, সেখানে টিউবের সাইজটা আমরা ছোট দিচ্ছি, তাহলে নর্মাল যে তার ক্যালকুলেশনে যে সাইজটা আসবে, সে সাইজ থেকে আমার টিউবের সাইজ ছোট হবে। এক, তাকে আমরা অক্সিজেন যেটা দিব, সেটা হচ্ছে হিউমিডিফাইড অক্সিজেন দিচ্ছি, অক্সিজেন দিব। এবং এখানে আমাদের যেহেতু এপিগ্লটাইটিস আছে, তার মানে আমি যখন যদি আমি এখানে ইনকিউবেশন করতেও যাই, সেক্ষেত্রে আমার কিন্তু একটা ডিফিকাল্ট ইনকিউবেশন হবে, এবং আমার প্রিপারেশন রাখতে হবে ইমার্জেন্সি ট্রাকিওস্টমি। বাকি হচ্ছে ফ্লুইড অ্যাডমিশন, অ্যান্টিবায়োটিক, প্রোটোকর্টিকয়েড, এটা আমার থাকবে না, আমার জাস্ট প্রথম 3টা পয়েন্ট। আচ্ছা, এরপর আসো ম্যানেজমেন্ট অফ চাইল্ড ইফ সাসপেক্টেড ফর ফরেন বডি ইনফেকশন ইন দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই যে ফরেন বডি ইনফেকশন হচ্ছে, এই ইনফেকশনটা কোথায় হচ্ছে? আমরা কই বলছি, এটা হচ্ছে আপার আপার ট্র্যাক্টে, আপার এয়ারওয়েতে। এখন আপার এয়ারওয়েতে যদি হয়, তাহলে আমার এখানে কি করবে, মানে জিনিসটা কি করবে, সে হচ্ছে রিজিড ব্রঙ্কোস্কোপি করবে, ব্রঙ্কোস্কোপি করে সে ইএনটি ইএনটি সার্জন এটা মানে ডায়াগনোসিস করবে এবং ট্রিটমেন্ট করবে। গেল। তাহলে এখানে কি দেওয়া যাচ্ছে না, সেকেন্ড পয়েন্টে দেখো নাইট্রাস অক্সাইড কন্ট্রাইন্ডিকেটেড, তাহলে এখানে আমরা নাইট্রাস অক্সাইড ইউজ করতে পারবো না। তো ফরেন বডি একটা কেস আমার ইমার্জেন্সিতে আসলো, আসতে মানে এটা খুবই কমন সিনারিও, তাহলে আসলে আমি কি দিব না, নাইট্রাস দিব না। গেল। এখন আমি এখানে তার ইন্ডাকশনটা কিভাবে করব? তাহলে এক্সপার্ট রিকমেন্ডেশন স্যার, এখানে দুটো ইন্ডাকশন আমরা করতে পারি, একটা হচ্ছে ইনহেলেশন ইন্ডাকশন, একটা হচ্ছে আমার আরএসআই বা আরএসআই, আরএসআই করতে পারি, বা ইনহেলেশন ইন্ডাকশন ইজ ফলোড বাই রিজিড ব্রঙ্কোস্কোপি। মানে মোট কথা হচ্ছে আমরা এখানে ইনহেলেশন ইন্ডাকশন করতে পারি, আর একটা হচ্ছে আরএসআই করে এন্ডোট্রাকের ইন্টুবেশনও করতে পারি। তবে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে তার, আমি যদি ইয়া করি, আমার ইনফেকশন হয়েছে, ধরো ইনফেকশন হয়েছে আপার এয়ারওয়েতে, তাহলে আমি সেখানে যদি টিউব ঢুকাইতে যাই, তখন তোমার কিন্তু টিউবের ধাক্কায় ওই জিনিসটা লোয়ার এয়ারওয়েতে চলে যাবে। বুঝতে পারছো? হুম। তাহলে
আমার এখানে মূলত অপশনটা থাকতেছে ইনহেলেশন ইন্ডাকশন, সাথে আমরা পেশেন্টকে মানে একটু উম, শুরুতে একটা টিবা দিয়ে রাখতে পারি। আচ্ছা, কারণ আমি যখন সে তো ব্রঙ্কোস্কোপি করতেছে, আর এখন আমি ইনটিউবেশন করতে গেলে আমার তো টিউবের ধাক্কায় সে যদি আরো ভিতরে চলে যায় তখন তো আরো ঝামেলা হয়ে যাবে। এরপরে কি বলতেছে দেখো, যে টিভা শুড বি established as soon as possible after induction to provide uninterrupted anesthesia during rigid bronchoscopy। তাহলে আমি যদি ইনহেলেশন ইন্ডাকশন আগে বাচ্চাকে ভলাটাইল দিয়ে দিলাম, ভলাটাইল দিয়ে তাকে আমি টিভা দিলাম, তাহলে এটাই হবে আমাদের ম্যানেজমেন্ট। এখানে আসলে আরএসআই উইথ ইন্ট্রোডাক্টরি ইন্টুবেশন আমরা বলবো না। কারণ বলবো না কেন, এটা বললে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হবে, কারণ এটা প্র্যাকটিক্যালি এটা করা হয় না। আচ্ছা, এরপরে বলতেছে যে টপিক্যাল অ্যানেস্থেশিয়া অফ ল্যারিংস এন্ড ট্রাকিয়া। তাহলে টপিক্যাল যে অ্যানেস্থেশিয়া, কারণ যেহেতু রিডির ব্রঙ্কোস্কোপি করতেছে, তাহলে সেখানে গিয়ে তো টপিক্যালি অ্যানেস্থেশিয়া দিয়ে আসা খুবই মানে ইম্পসিবল না। এখানে দিয়ে আসলে আমার হচ্ছে ল্যারিঙ্গোস্পাজম হচ্ছে না, ল্যারিঙ্গোস্পাজম হবে না, এবং রিয়াকশন টু দ্য সার্জিক্যাল ম্যানিপুলেশন হচ্ছে না। এরপর পেশেন্টকে আমরা কি দিতেছি, যে কোনো ওই যে গ্লাইকোপাইরোলেট সবকিছু দিচ্ছি। ওয়ান্স দ্য ব্রঙ্কোস্কোপ পাস দ্য গ্লটিস, anesthesia breathing circuit should be immediately connected to the side port to provide supplemental oxygen। আচ্ছা, তাহলে ব্রঙ্কোস্কোপের, তাহলে সেক্ষেত্রে আমার ব্রঙ্কোস্কোপে দেখতে হবে। ব্রঙ্কোস্কোপের মধ্যে যদি আমার হচ্ছে আহ, উম, আহ, আহ, যখন ব্রঙ্কোস্কোপটা দেওয়া হয়, ব্রঙ্কোস্কোপের মানে পাশে কিন্তু আমরা জেট ভেন্টিলেশন করি না, জেট ভেন্টিলেশনের জন্য কিন্তু সাইড পোর্ট থাকে, তাহলে ওদিকে আমরা দিতে পারতেছি। তাহলে আমরা পেশেন্টকে ফার্স্টে গ্যাস দিলাম, গ্যাস দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে গ্যাস দিয়ে তাকে আমরা ইন্ডাকশন করলাম, ইন্ডাকশন করার পর আমরা টিবা শুরু করলাম। ইন ইন দ্য মিন টাইম সার্জন হচ্ছে ব্রঙ্কোস্কোপ রেডি করে ব্রঙ্কোস্কোপ হচ্ছে সেট করে ফেললো। তাহলে ব্রঙ্কোস্কোপ যখন সেট করে ফেললো, তখন আমার ইনহেলেশন ইন্ডাকশন মেনটেন করার জন্য ব্রঙ্কোস্কোপের পাশে যে সাইড পোর্ট আছে সেটা দিয়ে আমি গ্যাসটা মেনটেন করতে পারতেছি। বলো সঞ্জিদা। না, ওটাই বলতেছিলাম যে আপু সাইড পোর্ট দিয়ে হ্যাঁ, আর ম্যানুয়াল জেট ভেন্টিলেশনের সময় যেটা আচ্ছা, করি। তারপরে হচ্ছে এরপরে এরপর বাকি যে কথাগুলো আছে সেগুলো হচ্ছে যে প্রিকর্ডিয়াল স্টেথোস্কোপ তো দিলাম, এন্ড এট দ্য কমপ্লিশন অফ ব্রঙ্কোস্কোপি পেশেন্ট মে বি ইনটিউবেটেড টু এস্টাবলিশ ডিফিনিট এয়ারওয়ে কন্ট্রোল। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে যে কন্ডিশনের উপরে, যে আমার একটা সাকশনিং দেওয়া লাগবে বা আমি চাই একটু সাকশনিং দিয়ে আসতে, তখন আমি এটা টিউব দিব বা দিব না, সেটা আমার চয়েসের উপরে। তাহলে মূল জিনিসটা কি বললাম, মূল জিনিসটা হচ্ছে এখানে নাইট্রাস অক্সাইড দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে আমার এখানে যেহেতু আপার এয়ারওয়েতে ট্র্যাপিং হয়েছে, আমি এখানে ইনহালেশন ইন্ডাকশন যে ইনিশিয়েট করে আমি টিবা দিয়ে মেনটেন করব, এবং ব্রঙ্কোস্কোপ সেট করার পরে আমি সাইড পোর্ট দিয়ে হচ্ছে আমার গ্যাস গুলা দিব। যখন আমার ব্রঙ্কোস্কোপি করা শেষ হবে, যখন আমার ফরেন বডি অ্যাসপিরেশন হয়ে যাবে, তখন আমি এয়ারওয়ে স্ট্যাবলিশ করতেও পারি। ইটস ডিপেন্ড অন দ্য সিনারিও অর দ্য ডিমান্ড অফ দ্য পেশেন্ট। এই, এরপর দেখো পেরিঅপারেটিভ কমপ্লিকেশনস কি। পেরিঅপারেটিভ কমপ্লিকেশন হচ্ছে ওই যে প্রথম হচ্ছে যে ডিসলজমেন্ট বা মানে ফ্র্যাগমেন্টেশন অফ দ্য ফরেন বডি চলে গেল ভিতরে, পজিটিভ প্রেসার ভেন্টিলেশনের কারণে চলে গেল ভিতরে জিনিসটা। এবং ব্রঙ্কোস্কোপি যখন করব তখন ওই সময়তে আমাদের প্রোফাউন্ড ভ্যাকাল স্টিমুলেশন হয়। বাচ্চাদেরকে তো আমরা এমনিতেই অ্যাট্রোপিন বা গ্লাইকোপাইরোলেট অ্যান্টিকোলিনার্জিক দিয়ে রাখি, সাথে হচ্ছে ল্যারিঙ্গোস্পাজম। এই মানে যে কোনো কমপ্লিকেশন যদি আসে 5টা বা 6টা, 5টার বেশি আসলে লেখার কোনো প্রয়োজনই নাই, কিন্তু 5টার মধ্যে যেন মানে যেটা হয় সেটা যেন থাকে। আচ্ছা, এরপর দেখো রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট অফ ভাইরাল ট্রাকিও ব্রঙ্কাইটিস ইন পেডিয়াট্রিক। দরকার নেই, কোনো 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 কাহিনী নেই। ভাইরাল হোক আর ব্যাকটেরিয়াল হোক, আমি আমার কাছে যা আছে, আমার কাছে আছে অক্সিজেন আছে, আমার কাছে হচ্ছে টিউব আছে, আমি টিউবের শেষে ওটা দিব, আমার কাছে হচ্ছে অ্যান্টিবায়োটিক আছে, স্টেরয়েড আছে, আমি ওগুলো মাইনা দিব, শেষ। আচ্ছা, এরপর হচ্ছে অটিজম। অটিজমের মধ্যে আমি একটু কনফিউজ এটা নিয়ে, যে অটিজমের মধ্যে আসলে অটিজম এই কোয়েশ্চেনটা মনে হয় এফআরসিএ থেকে দিচ্ছি নাকি। হ্যাঁ, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আচ্ছা, অটিজমের মধ্যে, বারাস হ্যাঁ, বারাস বারাস ক্লিনিক্যাল অ্যানেস্থেশিয়া নিচে দিয়ে রাখছে না না রেফারেন্সে। না, নিচেরটা যে এএসডি, এএসডির এই ওইটা চ্যাপ্টার থেকে ডেফিনেশন। আসবে, গিভ স্পেসিফিক প্রবলেম অফ অ্যানেস্থেশিয়া ফর চিলড্রেন উইথ অটিজম এন্ড আউটলাইন পসিবল সলিউশন। এটা হচ্ছে 99 নাম্বার পেজ। মানে অটিজমের বাচ্চার কিন্তু আসলে ফিজিক্যাল
কোনো অল্টারেশন নাই। ওর সমস্যা সবই হচ্ছে বেসিকলি সাইকোলজিক্যাল। তাহলে এই বাচ্চাগুলো কি হবে? বাচ্চাগুলো শুরুতেই হচ্ছে ভয় পেয়ে যাবে। হ্যাঁ, অটিজমের বাচ্চারা কি হয়, অটিজম বাচ্চারা একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে থাকতে পছন্দ করে, বা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট যদি না হয় তখন সে খুব ভয় পায়, চিল্লাচিল্লি করে, হ্যাঁ, কান্নাকাটি করে। এটা হচ্ছে মেইনলি অটিজমের বাচ্চাদের সমস্যা। তাহলে ডিস্ট্রেস হচ্ছে, এটা নিচে আন্ডারলাইন করো। একই কথা দেখবা ঘুরে ফিরে আসতেছে, যে তোর প্রথম কথা হচ্ছে কোনটা নিচে প্রবলেম আপু, কি? কোনটা নিচে? প্রবলেম হচ্ছে ডিস্ট্রেস হচ্ছে, যে আনফ্যামিলিয়ার হসপিটাল সেটিং এ গেল। তারপর তো 2 নম্বর কোনটার কি নিচে জানবো? আন্ডারলাইন করবো? হ্যাঁ, কোনটার নিচে আন্ডারলাইন করবো বুঝিনি। ডিস্ট্রেস, ডিস্ট্রেস শব্দটা নিচে আন্ডারলাইন করো, কারণ তোমার তো পুরো সেন্টেন্স পড়ার দরকার নাই, বুঝো নাই? ডিস্ট্রেস ডিউ আচ্ছা। টু আনফ্যামিলিয়ার হসপিটাল সেটিং, এত গল্প বলার তো দরকার নাই। তুমি জাস্ট তোমার মাথায় রাখার জন্য ব্যবহার করো যে আমার এখানে অটিজমের বাচ্চার প্রবলেমটা কি হয়। প্রবলেম হয় ডিস্ট্রেস। তাহলে ডিস্ট্রেস যদি হয় বাচ্চার, তখন তাকে আমরা হচ্ছে গার্ডিয়ান, প্যারেন্টস সহ অ্যালাউ করবো। তাকে আমরা হচ্ছে তার বাসা থেকে খেলনা নিয়ে আসতে বলবো। তাকে তার ওটি ড্রেস না পরায় তার 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 যে জামা কাপড় আছে সেগুলো পরাইতে বলবো। তার প্রিয় কোনো মানে খেলনা, বই, মানে যেটা তার প্রিয়, যেটা তাকে সবসময় কুল রাখতে সাহায্য করে, সেগুলো নিয়ে আসতে বলবো। সেটা একটা পার্সনও হতে পারে। আচ্ছা, এরপর আন্ডারলাইন করো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইস্যু। তাহলে ল্যাঙ্গুয়েজ ইস্যু, যদিও বা বাচ্চাদের সাথে আমাদের কথা বলে সব বাচ্চারা বুঝবে না, বড় বাচ্চারা ছাড়া, তারপর আমরা লিখলাম। এবং ওই যে দেখো, ল্যাক অফ ফ্যামিলিয়ারিটি উইথ এনভায়রনমেন্ট, একই কথা, আউট অফ রুটিনের মধ্যে আসছে। মানে যেহেতু সে রুটিনের বাইরে আসছে, তাহলে চেষ্টা করব তাকে আমরা মানে সবার আগে প্রেফারেন্স দেওয়ার, যাতে তার রুটিনটা মানে যত দ্রুত সম্ভব সে ঠিক করে নিতে পারে। প্রিয়পার্টি স্টারভেশন, এমনিতেই সে হচ্ছে ডিস্ট্রেসে আছে। তার প্রিয়পার্টি ফাস্টিং যদি আমি লম্বা সময় ধরে রাখি, তাহলে হচ্ছে তার আরো বেশি সে ইয়া হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। তারপর অনেকে ফিজিক্যাল কন্ট্যাক্ট পছন্দ করতেছে না, টপিক্যাল অ্যানেস্থেসিয়া পছন্দ করবে না, ল্যাক অফ কোঅপারেশন। আচ্ছা, ডিসফোরিক রেসপন্স টু মিডাজোলাম ইজ পসিবল, এটা আমি আসলে জানি না জিনিসটা কি। আচ্ছা, ইনএবিলিটি টু অফ চাইল্ড টু কমিউনিকেট লাইকস এন্ড ডিসলাইক, মানে এই টোটাল জিনিসটা পড়লে মানে একটা হচ্ছে আইডিয়া হলো যে বাচ্চাটা আসলে মেইনলি হচ্ছে সে সিচুয়েশনটার সাথে কোনোভাবেই মানাইতে পারে না। সব বাচ্চারা আসলেই পারে না, এবং সে হচ্ছে আরো বেশি পারে না। এটা হচ্ছে মূল জিনিস। তার কিন্তু কোনো ধরনের ফিজিক্যাল কোনো প্রবলেম এখানে থাকবে না, এতটুকু মাথায় রাখলেই হবে। সাইকোলজিক্যাল। হুম। আপু তাহলে কি আমি শুধু বক্সটা পড়বো আমরা, না অটিজমের? হ্যাঁ, অটিজমে শুধু বক্সটা পড়ো, মানে বক্সটা বলে বাকি গুলো অ্যান্সার করা আইডিয়া পসিবল। হয়ে যাবে। হুম। আচ্ছা, এরপর আসে ডাউন সিনড্রোম। এটা তো খুবই 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 ফেভারিট স্যারদের। তো ডাউন সিনড্রোমটা এভাবে লিখছে কেন? তো ডাউন সিনড্রোম আরো সুন্দর করে লেখা সম্ভব। দাঁড়াও। যা পাইছে পেডির মধ্যে, যা আসে এভরিথিং ঢুকাই দিছে। ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম, দাঁড়াও। কনজয়েন্ট বাবারে, অনেক কিছু অনেক কিছু। এই আমি কি, আরে বাবা, দাঁড়াও। ডাউন সিনড্রোমটা কিছু এটা কোথায় যেন একটা পড়ছিলাম নাকি। দাঁড়া 1 মিনিট, এটা আমার কমন পড়তেছে না। মানে এটা এফআরসি থেকে লিখছে ঠিক আছে, কিন্তু ডাউন সিনড্রোম একটা গুছানো একটা লেখা ছিল। এটা কোথায় পড়ছিলাম? ও, এটা হচ্ছে ভিউ পয়েন্ট ক্লিনিক্যালে। আমি পড়ছিলাম, এটা গুছানো ছিল এটা। ভিউ পয়েন্ট ক্লিনিক্যালে আছে, ক্লিনিক্যাল হচ্ছে ইয়ারওয়ে চ্যাপ্টারে।
হ্যাঁ, এটা দেখো, এটা দেখো, ভিউ পয়েন্টে ক্লিনিক্যালে আমার কাছে তো ক্লিনিক্যালটা তো পুরানটা আছে। হ্যাঁ, পুরানটার মধ্যে দেখো, আমি পেজ নাম্বারটা একটু বলে দেই। এটা হচ্ছে 238 নম্বর পেজ, ভিউ পয়েন্ট ক্লিনিক্যালের। এখানে ডাউন সিনড্রোমে কি কি সমস্যা হয় এবং তার অ্যানেস্থেটিক কনসিডারেশন কি হবে, একদম মানে আহ, সংক্ষেপে খুব সুন্দর করে লেখা আছে। নাম্বারটা লিখে নিছিস? হুম হুম। আচ্ছা, সাথে এখানে যেটা এলিজাবেথ পাচ্ছি থেকে আপু। 224, এটাও একটু হচ্ছে আমরা রিডিং দিতে পারি। তবে আমি আমি পরে যেটা দেখছি সেটা হচ্ছে যে ডাউন সিনড্রোমের এইটা যে ভিউ পয়েন্ট ক্লিনিক্যালে লেখা আছে, এটা অসাধারণ। এটা এক কথায় অসাধারণ। আমি এই জন্য বললাম যে এটা আমার কাছে পড়ে খুব প্যালাটেবল মনে হয়েছে। আচ্ছা, প্রথম কথা একটু আমি এটারও ছবি তুলে পাঠাবো, তাহলে আমি দুটো জিনিস ছবি তুলবো। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে ডাউন সিনড্রোম আর একটা হচ্ছে গিয়ে ক্লেফট লিপ প্যালেট। এই দুটার হচ্ছে আমি স্ক্যান করে দিব। আচ্ছা, তাহলে ডাউন সিনড্রোমের প্রথম কথা হচ্ছে যে বাচ্চার ডাউন সিনড্রোমের ফেসের স্ট্রাকচার কিন্তু অন্য বাচ্চাদের থেকে ডিফারেন্ট। তাহলে এটা গেল তার ফেসের স্ট্রাকচার। আরেকটা তাহলে প্রথম কথা কি বলবো, মানে আমরা তো শুরুর দিকে লিখবো ডাউন সিনড্রোম কি জিনিস, এটা ট্রাইসোমি 21, এটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, জন্মের সঙ্গে শুরুতেই থাকে। তাহলে এখানে যে বাচ্চাদের যে চেহারাগুলো নাক চাপটা হয়, ফ্ল্যাটেন্ড অক্সিপুট হয়, এই কথাগুলো আমরা আসবে, হাইপোটোনিয়া থাকে। এখন এরপর আমরা এই এলিজাবেথের মতো আমরা হচ্ছে একটু সিস্টেম ধরে ধরে ব্যাখ্যা করবো। লাইক এয়ারওয়েতে কি সমস্যা হয়, এয়ারওয়েতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হাই ম্যাক্রোগ্লসিয়া এবং মাইক্রোগ্নাথিয়া। তাহলে জিহ্বা বড়, চিনটা হচ্ছে ছোট, চিপা, এবং সাবগ্লটিক স্টেনোসিস হয়। এই বাচ্চাগুলোর আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকতে পারে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে। আচ্ছা, কার্ডিওভাস্কুলার কি, ডাউন সিনড্রোম যেহেতু তার একটা কনজেন্টাল অ্যাবনর্মালিটি, তার অন্য আদার কনজেন্টাল হার্ট ডিজিজ থাকতে পারে। এদের সেভোফ্লুরেন ইন্ডাকশন করলে এদের কিন্তু ব্র্যাডিকার্ডিয়া হতে পারে এবং অ্যাট্রোপিন সেন্সিটিভিটি এদের অনেক বেশি থাকে। এরপর ডাউন সিনড্রোমের অন্যতম জিনিস হচ্ছে মাস্কুলোস্কেলিটাল। এখানে মাস্কুলোস্কেলেটালের মধ্যে হচ্ছে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ইনস্টেবিলিটি থাকে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ডাউন সিনড্রোমের জন্য তুমি কেন এত ওয়ারিড, তুমি কি বলবা ফ্ল্যাটেন্ড অক্সিপুট, তুমি কি বলবা যে আহ, কি বলে ফ্ল্যাটেন্ড নেজাল ব্রিজ? নো, তুমি বলবা তাদের অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ইনস্টেবিলিটি আছে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার জন্য প্রাইম কনসার্ন। কারণ তোমার ফ্ল্যাটেন্ড অক্সিপুট বা হচ্ছে ফ্ল্যাটেন্ড নেজাল ব্রিজের জন্য তোমার পেশেন্ট মারা যাবে না। তোমার পেশেন্ট যখন ঝামেলায় পড়বা, যখন মারা যাবে, তখন তার কারণ হচ্ছে অ্যাটলান্টা একজন ইনস্টেবিলিটি। তুমি হচ্ছে তার হাইপার এক্সটেন্ড করে ফেলছো, তাহলে পেশেন্ট তখনই হচ্ছে ঘাড় মটকায় শেষ। তাহলে তাকে আমার ইন্টিউবেশন করতে হবে খুবই যত্ন নিয়ে এবং খুবই মানে দিয়ে, কি বলে মানে উম, সতর্কতার সাথে। তাহলে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ইনস্টেবিলিটি হচ্ছে আমার মূল। তাহলে মাস্কুলোস্কেল এখানে মূল জিনিসটা অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ইনস্টেবিলিটি, বারবার বলতেছি, মাথায় ঢুকায় নাও। এখানে মূল সমস্যা অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ইনস্টেবিলিটি। ডাউন সিনড্রোমের বাচ্চার অন্যান্য কনজেনিটাল সমস্যা থাকতে পারে, সেটা কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে, তার কনজেনিটাল কোনো অ্যানোমালি থাকতে পারে, তার লিম্বের সমস্যা থাকতে পারে। এগুলো থাকবে, এগুলো সমস্যা নেই, কিন্তু আমার আমার কনসার্ন হচ্ছে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ইনস্টেবিলিটি। আচ্ছা, এরপরে কি থাকবে, এরপর আরেকটা আমার কনসার্ন আছে, সেটা কি, সেটা হচ্ছে অ্যাসপিরেশন। এই বাচ্চাগুলোর অ্যাসপিরেশন হয়ে যায়, রিস্ক অফ অ্যাসপিরেশন অনেক বেশি। ঠিক আছে, আরেকটা হচ্ছে নিউরোলজিক্যালের দিক থেকে হচ্ছে এদের আমরা বলছি কি যে এদের হচ্ছে আমাদের ম্যাক, এদের ম্যাকের রিকোয়ারমেন্ট কম থাকবে এবং সেন্সিটিভিটি টু সিডেটিভ এবং অ্যানেস্থেটিক এজেন্ট বেশি থাকবে এবং পোস্ট অপারেটিভ অ্যাজিটেশনও বেশি। তাহলে আমার জন্য ডাউন সিনড্রোমের বাচ্চার ফেশিয়াল ফিচার ছাড়া আর ইম্পর্টেন্ট জিনিস, ম্যাক ম্যাক, এদের ম্যাক রিকোয়ারমেন্ট কম। কোথায় আছে স্যার? হ্যাঁ, ম্যাকের এই কথাটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না। ম্যাক ম্যাক কোত্থেকে লিখছে আমি জানি না, আমি লিখছি, আমি দিব তোদেরকে। এদের আচ্ছা ম্যাক আচ্ছা, হচ্ছে, লিখে লিখে নিন। হ্যাঁ, ওকে, ওকে। এদের ম্যাক হচ্ছে কম লাগে। কই কই পাইছি আমি জানি না বইন, এটা আমি লিখে রাখছি মানে আচ্ছা ঠিক মানে আছে। আচ্ছা,
মানে আলাদা কথা, আমি বইয়ে খুঁজতেছি, আমি খুঁজে পাচ্ছি ও না আর কি, এই জন্য আচ্ছা, জিজ্ঞাসা ম্যাক করি। রিকোয়ারমেন্ট হচ্ছে কম লাগতেছে, সেন্সিটিভিটি স্পেসিফিসিটি বেশি, এবং পোস্ট অপারেটিভ অ্যাজিটেশন বেশি। তাহলে এগুলো হচ্ছে আমার পয়েন্ট। অ্যাসপিরেশন, অ্যাফ্রন্টাক্সিন ইনস্টেবিলিটি, ম্যাক রিকোয়ারমেন্ট কম, সেন্সিটিভিটি বেশি, আর হচ্ছে আমার পোস্ট অপারেটিভ অ্যাজিটেশনও হয় বেশি। এরপর আসলে অ্যানেস্থেটিক কনসিডারেশন বা ম্যানেজমেন্ট। তোমার সমস্ত জিনিসগুলো, তাহলে তুমি জানো যে তার প্রবলেম কি কি, তাহলে তুমি তো যখন তার হিস্ট্রি নিবা তখন তার থরো একটা হিস্ট্রি, তার থরো এক্সামিনেশন তোমার তুমি করবা। তার মধ্যে তুমি কার্ডিয়াক, নিউরোলজিক্যাল, তারপরে মাসকুলোস্কেলেটাল, এসব জায়গায় তুমি ফোকাস করতেছো। Good. এরপর হচ্ছে তার ডিফিকাল্ট, তাহলে আমার তার যে ফেশিয়াল স্ট্রাকচার, তার যে এয়ারওয়ের যে ম্যাক্রোগ্লসিয়া, মাইক্রোগনাথিয়া, এগুলোর জন্য তার হচ্ছে ডিফিকাল্ট এয়ারওয়ে, তাহলে আমাকে ডিফিকাল্ট এয়ারওয়ে সমস্ত প্রিপারেশন নিয়ে তাকে নামতে হবে। এবং এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার যে এন্ডোট্রাকিয়াল টিউব থাকবে, এটা তার বয়স থেকে অ্যাক্সেস কম থাকবে। তার যদি আসে টিউবের সাইজ 5, আমি নিব 4, এটা কম থাকবে। নেক ফ্লেকশন আমি ইচ্ছা মতো করতে পারবো না। তারপর কি, তারপর হচ্ছে এদের এই বাচ্চাগুলোর অবশ্যই ইকো করা থাকতে হবে, কারণ তার যেহেতু একটা কনজেন্টাল অ্যাবনর্মালিটি আছে, তাহলে তার অন্য কনজেন্টাল হার্ট ডিজিজ হওয়ার পসিবিলিটি বেশি। তাহলে এই বাচ্চাটা ডাউন সিনড্রোম একটা বাচ্চা, যে কোনো অপারেশনের জন্য আসুক, তুমি অবশ্যই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তার ক্ষেত্রে ইকো লিখতেই হবে। যে কোনো কনজেন্টাল অ্যাবনর্মালি বাচ্চাদেরকে আমরা ইকো সাজেস্ট করব। আচ্ছা, তাদেরকে আমরা ইন্টারভেনাস লাইনে কোনো এয়ার বাবল, কোনোভাবে যেন এয়ার বাবল তার শরীরে না ঢুকে, কারণ আমি যদি যদি না জানি তার এক্সিস্টিং কোনো ধরনের অ্যানোমালি আছে কিনা, তো সেক্ষেত্রে তার প্যারাডক্সিক্যাল এম্বোলাই ডেভেলপ করতে পারে। এবং তার এসব বাচ্চার পরবর্তীতে যেটা বললাম, পোস্ট অপারেটিভ অ্যাজিটেশন হতে পারে। এসব বাচ্চার আগে থেকে ওএসএ থাকে, তাহলে তার ওএসএ ডেভেলপ করতে পারে। আর এটা হচ্ছে পরবর্তীতে পোস্ট অপারেটিভ পিরিয়ডে গিয়ে তার হাইপোভেন্টিলেশন ডেভেলপ করতে পারে। এটাই হচ্ছে আমার ডাউন সিনড্রোমের সমস্ত ম্যানেজমেন্ট। সাথে এখান থেকে দেখো ভিউ পয়েন্টে তুমি কোন কোন জায়গাগুলো নক করবা, মানে আন্ডারলাইন করবা। আন্ডারলাইন করবা হচ্ছে প্রি অপারেটিভের দরকার নেই, ইন্ট্রা অপারেটিভে আসো। ইন্ট্রা অপারেটিভে এনশিওর কেয়ারার অর প্যারেন্ট অ্যাকম্পানি চাইল্ড টু দ্য থিয়েটার, একজন গার্ডিয়ান তাকে সাথে নিয়ে আসবেন। আচ্ছা, তারপর হচ্ছে দেখো টিউবের মধ্যে লেগেছে হ্যাভ রেঞ্জ অফ টিউব সাইজ অ্যাভেলেবল, স্মলার টিউব মে বি রিকোয়ার্ড ইফ সাবগ্লটিক স্টেনোসিস। এনে কিন্তু ওরা তো বলছে যে না, তার একটা ছোট সাইজের টিউবই লাগবে। আচ্ছা, আইভি ক্যানুলেশন চ্যালেঞ্জিং হতে পারে, কেন? কারণ হচ্ছে তার হচ্ছে বাচ্চারা মোটা সোটা থাকে অনেক সময়, বেশিরভাগ সময়। আচ্ছা, এরপরে আন্ডারলাইন করো পোস্ট অপারেটিভ ক্ষেত্রে রিস্ক অফ ওএসএম, পেশেন্ট মে নিড সিপ্যাপ। ওকে, এরপর হচ্ছে পোস্ট অপারেটিভ পেন রিলিফ। অবশ্যই পোস্ট অপারেটিভ পেন রিলিফটা ইম্পর্টেন্ট, এটা শুধু ডাউন সিনড্রোমের জন্য না, যে কোনো বাচ্চা, যে কোনো পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই এতটুকুই। পোস্ট অপারেটিভ অ্যাজিটেশন তোমরা বলছি, ঠিক আছে। ওটা আমি ছবি দিয়ে স্ক্যান কপিটা দিয়ে দিব। আর এটার সাথে একটু মিলাই দেখিস, তাহলে ওই যে যেটা স্ক্যান কপি দিব, স্ক্যান কপিটা অবশ্যই এই বইয়ের সাথে অ্যাড করে নিও, তাহলে তোমার আর বারবার ক্লিনিক্যাল বই, নর্মাল বই এভাবে 14 বার খুলতে হবে না, একবার খুললেই হয়ে যাবে। আচ্ছা, ট্রান্সফিউশন ইন পেডিয়াট্রিক পেশেন্ট। এখানে ট্রান্সফিউশনটা ওই যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ব্লাড লস ক্যালকুলেশনটা দিয়ে দিচ্ছেন। ব্লাড ভলিউম কতটুকু লাগে, এটা এটা আন্ডারলাইন করো। ব্লাড ভলিউম শুড বি এস্টিমেটেড। বাচ্চাদের ক্ষেত্রে কত, যেমন 90 ml/kg, ইনফ্যান্টদের ক্ষেত্রে 80, আর বড়দের ক্ষেত্রে মানে বড় বাচ্চা বা অ্যাডাল্টদের ক্ষেত্রে 70 to 75 ml/kg। তাহলে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ব্লাড লস হচ্ছে ওই আমাদের আগের হিসেবে, এস্টিমেটেড ব্লাড ভলিউম ইনটু স্টার্টিং হেমাটোক্রিট, টার্গেট হেমাটোক্রিট, ওই হিসেবে। আচ্ছা, এখানে আর ডিটেল কিছু লাগতেছে না। এরপর আসো ট্রাকিয়াল এক্সট্রুবেশন। ট্রাকিয়াল এক্সট্রুবেশন আমরা পড়ে আসি যে ট্রাকিয়াল এক্সট্রুবেশনের ক্ষেত্রে আমরা কোন ধরনের এক্সট্রুবেশন করতেছি, কেন করতেছি। এই বারাস কোন বই, এটা তো নামও শুনি আমরা। আপু, এটা তো রেফারেন্স বুক, এটা এটা না বললে হয় না এখন। তাই? হুম। সঞ্জিদা ভালো বলতে পারবো এগুলো পরে আবার। কই ও গেছে কই? ওরা পচানোর একটা ওরে আর ইমরান ভাই লেভেল বলতে থাকে। শুনি। হ্যাঁ? অফলাইনে তো পচান, অনলাইনে ইমরান ভাই আর ওর মুখে এটা আমি ফার্স্ট শুনছি, বারাস বারাস, আমি বলি, আল্লাহ এটা কি জিনিস। আমি তো বাড়ি শাহক মনে করছি প্রথমে, যে অবস্থা। ও, আমরা তো ভাবছি বারিশা হোক, এখানে চলে আসলো কেন? এবারে যা তো ফেসবুকে ঢুকি না। আচ্ছা, এরপরে হচ্ছে
দেখ, আচ্ছা, ডিলেড ইমার্জেন্স ইন পিডিয়াট্রিক পেশেন্ট, এটা ভাই আমি নতুন শুনতেছি এই জিনিসগুলা, লাগতো না? আপনি জানেন আপু, শফিক স্যার তো সানজিদারে ছাড়া কিছুই বুঝে না। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওটিতে খালি সানজিদারে দেখে স্যার। এই সানজিদা, তোকে কিন্তু মানে আমাকে পটাচ্ছি না, এগুলো আবার মনে করিস না। না, এটা সত্যি কথা আপু, আপনি জানেন না কি করতেছিল সেদিন স্যার এসে। সবচেয়ে রিলায়েবল সে। যাক, শফিক স্যারের মতো মানুষের মানে চোখে লাইফে পড়া একটা করা, বিশাল ব্যাপার। এটা এটা তো খুব মানে পজিটিভ, খুব মানে অ্যাচিভমেন্ট। অবশ্যই। আই উড লাইক টু সে যে এটা খুব অবশ্যই। একটা বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা, আসো, অবশ্যই। আমরা গল্প হ্যাঁ করা বাদ আপু, দিই, হ্যাঁ কাজে আছে। টাইম রানিং আউট। হ্যাঁ হ্যাঁ আসুন। আচ্ছা, রিকভারি হুম। পজিশন এবং সিগনিফিকেন্স কি, এটা এখান থেকে রিকভারি পজিশন বাচ্চাদের ক্ষেত্রেও যা, বড়দের ক্ষেত্রেও তাই। ল্যাটারাল ডিকুবিটাস পজিশন, নেক এক্সটেন্ডেড, মাউথ ওপেন। আর এটা হচ্ছে আমরা একটু বলি না যে ওই কি বলে, পা একটা ভাঁজ করা থাকবে, এটা তো এখানে লিখে নাই, যে ওটা আমরা নর্মাল ডে টু ডে লাইফে করে থাকি। ল্যাটারাল ডিকুবিটাস পজিশনে গিয়ে নেক এক্সটেন্ড থাকবে, মাউথ ওপেন। এখন রিকভারি পজিশনের সিগনিফিকেন্স কি, এটা যে কোনো পজিশন মানে পজিশনের জন্য যে কোনো পেশেন্ট পড়ে নিতে, এটা পড়িস, পড়লে কোনো লস নাই। আচ্ছা, এইটা একটু দেখো, পেরিওপার্টি রেসপিরেটরি অ্যাডভার্স ইভেন্ট। হুম, এটা একটু পড়িস এই জিনিসটা, যদিও বা একদম নতুন, বা বা আমরা নতুন দেখতেছি, বাট এই জিনিসটা আসে কিন্তু, যে পেরিওপার মানে আসে বলতে হচ্ছে এইটা হুট করে দিয়ে দিতে পারে। এটা অন্য কিছুই না, এটা হচ্ছে যে এই বাচ্চাগুলো পেরিওপারেটিভ রেসপিরেটরি অ্যাডভার্স রিস্ক ইভেন্ট, বা আমরা বলি ওই যে কি জানি এটা, অ্যাডিসকেট পেরিস্কোপ। হ্যাঁ, ও- ও- উম, ওখানে যে রেসপিরেটরি অ্যাডভার্স ইভেন্ট গুলা আছে, ওগুলো সেম, যে ব্রঙ্কোস্পাজম ল্যারিঙ্গোস্পাজম যা যা হইতেছে সেই জিনিসগুলো এখানে হচ্ছে, কিন্তু এগুলো বাচ্চাদের ক্ষেত্রে হওয়ার ঝুঁকিটা বেশি থাকবে। তাহলে কেন ঝুঁকি বেশি? তাহলে একই কথা ঘুরে ফিরে, কারণ কারণ হচ্ছে বাচ্চাদের অ্যানাটমি ফিজিওলজি বড়দের থেকে হচ্ছে ডিফারেন্ট থাকতেছে, এবং বাচ্চাদের হচ্ছে আহ এটা হচ্ছে কি বলে মানে মানে অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল ডিফারেন্স আছে। এবং এই এই তাহলে প্রসিডিউর গুলো কোথায়, রিস্ক ফ্যাক্টর গুলো কোথায় হচ্ছে, মানে কেন হচ্ছে, যে এয়ারওয়ে রিলেটেড অপশনে, অ্যানাস্থেটিক রিলেটেড, মানে আমি বলি কি, ধর এই যে এটা জিনিসটা লিখছে না, যে প্রি, হঠাৎ করে দেখবি পরীক্ষা হলে এটা দিয়ে দিছে প্রি, হ্যাঁ, তখন মানে আকাশ থেকে পড়া লাগবে, এই জন্য এটা এখান থেকে দিছে, খুবই ভালো, এটা পড়া লাগবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আরটা হচ্ছে এই জিনিসটা চ্যাট জিপিটি কে আজকে, এখন মানে এই ইন দ্য মিন টাইম ব্রেকে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবি যে টেল মি অ্যাবাউট প্রি, দেখবি চ্যাট জিপিটি কিভাবে অ্যান্সার করতেছে, সে কিন্তু খুবই সুন্দর করে অ্যান্সার করে। হ্যাঁ, গোছানো। তাহলে হয় কি, চ্যাট জিপিটি কে যে কোনো কিছু আমি দেখছি যে জিজ্ঞেস করলে হয়, মানে পড়াশোনার সময় এই জিনিসগুলো সে অ্যান্সার এমন ভাবে করতো, ওই অ্যান্সার গুলো দেখে দেখে আমাদের মধ্যে না একটা আইডিয়া ডেভেলপ করে গেছে, যে একটা জিনিসকে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি। এবং দেখা আমরা যখন পড়তাম তখন দেখতাম কি, যে এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, আমরা দেখি, কিন্তু এগুলো এত মাইনিউট ডিটেইল, যেগুলো আমরা লিখতে ভুলে যাই বা বলতে ভুলে যাই, কিন্তু সেগুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করে। তো এখানে যেটা লিখছে, সেটা যেটা হয়েছে, যে একটা একদম ভজঘট করে লিখছে, যেখানে কোনো মানে রিস্ক ফ্যাক্টর সব একসাথে, বা ট্রিটমেন্ট কি একসাথে, সব একসাথে লিখে ফেলছে। এখন বেসিকলি কি হয়, বেসিকলি হচ্ছে ল্যারিঙ্গোস্পাজম ব্রঙ্কোস্পাজম, এগুলোই তো হচ্ছে, এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে, তাহলে এয়ারওয়ে অবস্ট্রাকশন গুলা, তাহলে একইভাবে ল্যারিঙ্গোস্পাজম ব্রঙ্কোস্পাজম রিস্ক ফ্যাক্টর কি, ল্যারিঙ্গোস্পাজম ব্রঙ্কোস্পাজম